হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, বর্তমানে বিজ্ঞানের যে অগ্রগতি তার পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি আজ থেকে 20 বা 30 বছরের পর শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটতে চলেছে। তখনকার সময়ে শিক্ষা ব্যবস্থা বর্তমান দিনের মতো চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকবে, নাকি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমগ্র শিক্ষা ব্যবস্থার পরিবেশটাকেই সমূলে বদলে দেবে? তো এর উপর ভিত্তি করে আজকে আমরা জানবো ইউনেস্কো কর্তৃক পরিচালিত এক ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের কথা। যে কমিশন ভবিষ্যৎ শিক্ষা কেমন হবে, ভবিষ্যৎ শিক্ষা কিভাবে ফলপ্রসূ হবে তার উপর তার সুপারিশ দিয়েছে। তো সেই সুপারিশগুলো আমাদের থার্ড সেমিস্টারের এডুকেশন পার্টে বিশদে আমাদের জানতে হবে। তো আজকের এই বিষয়টিকে আমি তোমাদের প্রাঞ্জল ভাষায় সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা দেরি না করে আমাদের বিষয়টাকে আলোচনা করি। প্রথমেই আমরা কমিশন সম্পর্কে সাধারণ তথ্য কিছু জেনে নেব। দেখো, এই কমিশন গড়ে উঠেছিল 2019 সালে। এই কমিশন মানে কোনটা? এই কমিশন মানে এই ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত যে আন্তর্জাতিক শিক্ষা কমিশন, এই কমিশনটি গড়ে উঠেছিল 2019 সালের ইউনেস্কোর উদ্যোগে শিক্ষার ভবিষ্যতের পুনর্বিবেচনার কথা স্মরণে রেখে 18 জন সদস্য নিয়ে ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন প্রতিষ্ঠা করা হয়। এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এই কমিশন গড়ে উঠেছিল 2019 সালে, কিন্তু এই কমিশন তার রিপোর্ট পেশ করেছিল 2021 সালে। 2021 সালের নভেম্বর মাসে। নভেম্বর মাসে, ঠিক আছে, 2021 সালে নভেম্বর মাসে। আর এই কমিশনের আর একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে কি না, এই কমিশন যে তার রিপোর্ট পেশ করেছিল, এই কমিশন যে তার রিপোর্ট পেশ করেছিল সেটা প্রকাশিত হয়েছিল যে নামে, ঠিক আছে, সেই নামটা আমাদের জানতে হবে। সেই রিপোর্টটির নাম, সেই রিপোর্টটির নাম ছিল কি জানো তো? দেখো, আমাদের কল্পনা, আমরা ভবিষ্যতের শিক্ষা কেমন ভাবে করব, ভবিষ্যৎ শিক্ষাকে কিভাবে পরিচালনা করব তার বিষয়ে আমরা কি করি, কল্পনা করি, মানে ইমাজিন করি, তাই তো? তো সেই ইমাজিনের উপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে রি ইমাজিনিং। রি ইমাজিনিং, রি ইমাজিনিং আওয়ার ফিউচার, ফিউচার টুগেদার। রিপোর্টটির নাম হচ্ছে এইটা, ঠিক আছে। এই নামে রিপোর্টটি প্রকাশ করা হয় কবে? 2021 সালের নভেম্বরে, ঠিক আছে। এবার আর কি রয়েছে না, এর চেয়ারম্যান, এর চেয়ারপারসন কে? এর চেয়ারপারসন হচ্ছে সাল ওয়ার্ক জিউড। সাল, এই যে সাল বানানটা কিরকম, বাংলা লিখে দিই আমি। হ হ, সাহল। এই সাহলের হয়ের অটা উচ্চারণ হবে না, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে সাল। এই বানানটা আমি এখানে উচ্চারণ করে লিখে দিলাম, ঠিক আছে, সাল ওয়ার্ক জিউড। এছাড়াও যে অন্যান্য সদস্যরা যারা রয়েছেন তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের নাম আমি দিয়েছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্জুন আপাদুরাই, অর্জুন আপ্পাদুরাই বা আপাদুরাই। জাপানের মাসানোরি আওয়াগি, জাপানের মাসানোরি আওয়াগি। ঘানার প্যাট্রিক আউয়াহ, ব্রাজিলের ক্রিস্টোভাম বুয়ারকে, কানাডার
কারেন মান্ডি প্রমুখ। তো এখানে 18 জন সদস্যের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও 18 জন কে কি, ঠিক আছে। আর চেয়ারপারসনের নামটা অবশ্যই মনে রাখবে, সাল ওয়ার্ক জিউড, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো কি কমিশনের উদ্দেশ্য, মানে এই যে কমিশন গড়ে উঠলো তার কি উদ্দেশ্য রয়েছে। প্রথম বলা হচ্ছে কি না, শিক্ষাকে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মানে আমরা যদি সমাজ ব্যবস্থার মধ্যে, আমরা তো সব সমাজেই থাকি, একটা পরিবার কি একটা পাড়ার মধ্যে অবস্থিত, মানে একটা সমাজের মধ্যে অবস্থিত, তাহলে সেই সমাজের মধ্যে পারস্পরিক যাতে সঠিক যোগাযোগ থাকে। সঠিক যোগাযোগ আমরা কোনটাকে বলছি, সমাজে আমরা যদি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারি, সেটাই হচ্ছে সঠিক যোগাযোগ। তো সেই শিক্ষা যেন সেই সঠিক যোগাযোগের মাধ্যম হয়, তাহলে কি হবে, যোগাযোগটা আরো ভালো হবে, যোগাযোগটা আরো দীর্ঘস্থায়ী হবে, সেটাই বলছি। সমাজের প্রতিটি সদস্যকে শিক্ষার সুফলের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ সমাজের প্রত্যেকটি সদস্য যেন শিক্ষার সুফল সম্পর্কে জানতে পারে। তারপর কি বলছে, শিক্ষা ও শিখনকে ভবিষ্যৎ মানব কল্যাণ ও বিশ্বের কল্যাণের জন্য নিয়োজিত করা। অর্থাৎ ভবিষ্যতে মানুষের ভালো করা বা মানুষের কল্যাণ করা, এবং শুধুমাত্র মানুষ নয়, মানুষ সহ সমগ্র বিশ্বের কল্যাণ করতে হলে আমাদেরকে কিন্তু সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে, সঠিকভাবে সমস্ত কিছু শিখতে হবে। তো এই জন্য বলা হচ্ছে শিক্ষা ও শিখনকে ভবিষ্যতের মানব কল্যাণ এবং বিশ্বের কল্যাণের জন্য নিয়োজিত করতে হবে। তারপরে কি, বিশ্বব্যাপী শিক্ষার স্থায়ী উন্নয়ন। স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝানো হয় যে উন্নয়ন রাষ্ট্রে তথা সমাজে দীর্ঘস্থায়ী থাকে। মানে তুমি একটা কোনো কাজ করলে সেই কাজের ফলটা যেন দীর্ঘস্থায়ী হয়, তৎক্ষণাৎ যেন না হয়, ঠিক আছে, সেটাই বলছে। তারপরে কি না, শিক্ষাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানবাধিকার থেকে বঞ্চিত না হওয়ার হাতিয়ার করা। দেখো লাইনগুলোকে কিন্তু ভালো করে পড়বে, তোমরা যদি এই ভিডিওর প্রত্যেকটা স্লাইড ভালো করে পড়ে নাও, 1 থেকে 2 বার কি আরো 4-5 বার পড়ে নাও, তাহলে এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো কিন্তু তোমরা একদম নিশ্চিত সবগুলোই ঠিক করতে পারবে। কারণ এখানে যেভাবে আমি লিখিয়ে দিয়েছি, যেভাবে আমি লিখেছি জিনিসগুলো, প্রত্যেকটা কিন্তু তোমাদের কথা ভেবে, যাতে তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারো এবং তোমাদের গাদা গাদা বিষয় যেন না পড়তে হয়, সেজন্য আমি অনেক ছোট করে লিখে দিয়েছি। যদি তোমাদের কাছে রায়ো মার্টিনের বই থাকে, দেখবে কত বড় বড় কত ভাস্ট জিনিসটাকে দিয়েছে, তো সেখান থেকে আমি ছোট করে তোমাদের জন্যই করেছি এমনটা। তো যাই হোক, যেভাবে বোঝাচ্ছি একটু বোঝে না। শিক্ষাকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মানবাধিকার থেকে বঞ্চিত না হওয়ার হাতিয়ার। অর্থাৎ কি বলা হচ্ছে, যে আমরা মানুষ, আমাদের অধিকার রয়েছে, কিসের অধিকার, শিক্ষা অর্জনের অধিকার। তাহলে আমরা মানুষ, তাহলে আমাদের পরে যারা আসবে তারা কি মানুষ নয়, তারাও মানুষ, তাহলে তাদেরও তো অধিকার রয়েছে। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মানবাধিকার, অর্থাৎ সবাই যে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেই অধিকার থেকে যাতে না আমরা বঞ্চিত হই, তার হাতিয়ার করতে হবে কাকে, শিক্ষাকে। দেখো আমি যদি সঠিক শিক্ষা নিই, তাহলে আমার পরবর্তী জেনারেশন যে আসবে তাদেরকে আমি নিশ্চয়ই বলবো যে তাকে সঠিক শিক্ষা দাও, তাকে সঠিক মানুষের মতো মানুষ তৈরি করো, তাই না। তো সেটাই হচ্ছে এখানে বলতে চাইছি। তাহলে কমিশনের উদ্দেশ্য গুলো কিন্তু এইগুলো। আচ্ছা, এরপরে স্লাইডে দেখো কি আছে, এখানে বলা হচ্ছে কি কমিশনের সুপারিশ। এবারে আমরা জানবো কি কমিশন কি কি সুপারিশ করেছে, কি কি কথা বলেছে সেগুলো। ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন যে সমস্ত সুপারিশগুলো করেছেন, সেগুলোকে মোটামুটি 3টি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশে 2টি অধ্যায় রয়েছে। প্রথম অংশে কটি অধ্যায় রয়েছে, 2টি অধ্যায়। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যদি খুঁটিয়ে প্রশ্ন করে, নাহলে নয়, আসার সম্ভাবনা খুব কম। দ্বিতীয় অংশে রয়েছে 5টি অধ্যায়। তাহলে দ্বিতীয় অংশে কয়টি অধ্যায়, 5টি অধ্যায়।
তৃতীয় অংশে রয়েছে কত? তৃতীয় অংশে রয়েছে 2টি অধ্যায়। তাহলে দেখো উপরে 2টি, তাহলে 2, দ্বিতীয়তে 5টি, তারপরে 2টি, অর্থাৎ টোটাল কটা অধ্যায়? 9টি অধ্যায়। আচ্ছা, এরপর প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে ছোট ছোট করে তোমাদের কথা ভেবে। প্রত্যেকটি অধ্যায়কে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। একটু পড়ে নেবে, একটু বুঝে নেবে, বুঝে নিলে পড়তে সুবিধা এবং সেখান থেকে তোমাদের বুঝতেও সুবিধা। আচ্ছা, এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক রয়েছে, মানে তোমাদের জন্য একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি তোমরা যুক্ত হতে চাও সরাসরি সেই লিংক থেকে যুক্ত হতে পারো। আর না হলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে আমার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এইটা, তো এখানে তোমরা মেসেজ করে তোমাদের নাম, ক্লাস এবং সেমিস্টারটা জানাতে পারো, তাহলে আমি অ্যাড করে নেব, ঠিক আছে। তো চলো প্রথম অধ্যায় কি রয়েছে দেখো। প্রথম অধ্যায়ের নাম ভবিষ্যৎ শিক্ষায় অধিক সমতা। দেখো এই কথাটার অর্থ একটু প্রথম বুঝে নি। ভবিষ্যৎ শিক্ষায় অধিক সমতা মানে কি? দেখো বর্তমান শিক্ষায় কিছুটা হলেও অসমতা রয়েছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক হতে পারে, মানে কোনো কোনো দেখা যাবে কোনো কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিশেষ ধর্মের মানুষদের প্রবেশ করতে দেওয়া হয় না। আবার কোনো কোনো এমন কোনো প্রতিষ্ঠান রয়েছে, দেখো ধর্মীয় হলেও সেটাও তো একটা প্রতিষ্ঠান। আবার কোনো কোনো বিদ্যালয় রয়েছে দেখা যাবে যেটা, এটা কিন্তু লিগ্যাল নয় তবুও তারা করে থাকে, ঠিক আছে, হয়তো ক্যাপিটেশন ফি নিচ্ছে, টাকা নিচ্ছে, ঠিক আছে, এমন অনেক নজির আছে, ঠিক আছে। তো বলা সমীচীন নয়, সে কারণে আমি বলতে চাইছি না। তো যাই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক অসমতা রয়েছে। যার টাকা আছে সে ভর্তি হতে পারছে, যার টাকা নেই সে ভর্তি হতে পারছে না, এটাও তো অসমতা। তো আবার সাধারণ বিদ্যালয় যারা যারা হচ্ছে কি অ্যাবনর্মাল, অস্বাভাবিক যে ছাত্রছাত্রীরা, তারা ভর্তি হতে পারছে না। তো সেই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ শিক্ষায় অধিক সমতা, মানে সবাইকে যাতে সমান সুযোগ দেওয়া হয় এবং যার কাছে নেই তাকে যেন সুযোগ দিয়ে সেই সুযোগটা পাওয়ার সুবিধা করে দেওয়া হয়। অর্থাৎ দেখা যাবে কি, যারা হয়তো দরিদ্র পরিবারের সন্তান, তাদের জন্য এমন কিছু ব্যবস্থা করা হলো, তারাও একইভাবে বিদ্যালয়ে ভর্তি হতে পারছে সঠিকভাবে, টাকা দিতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে তারা সমান, তাই না, সমতা তাদের কাছেও পৌঁছে যাচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ শিক্ষায় অধিক সমতা আনতে হবে। তো তার জন্য কমিশন কি কি সুপারিশ করেছে দেখো। 2030 সালের মধ্যে সব শিশু, যুবক ও প্রাপ্তবয়স্কদের জন্য মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সহ সার্বজনীন শিক্ষার অধিকার নিশ্চিত ও প্রসার করা। লাইনটাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। বলছে যে 2030 সালের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, এই যে দুটো শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে সর্বজনীন করতে হবে এবং এই শিক্ষার অধিকার যাতে প্রত্যেক ব্যক্তি পায় তা নিশ্চিত করতে হবে। আর কি না, কোন শিশু, যুবক যেন আর প্রাপ্তবয়স্ক এরা যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। তো সেই জন্য বলা হচ্ছে শিশু, যুবক এবং প্রাপ্তবয়স্কদের জন্য মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে। আর কি, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের মাধ্যমে শিক্ষায় সমসুযোগ নিশ্চিত করা। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশের মাধ্যমে, তাহলে অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ কে করবে? গভর্নমেন্ট, সরকার করবে, রাষ্ট্র করবে। সামাজিক বিকাশ, সামাজিক উন্নয়ন ঘটাতে হবে। অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ মানে কি তোমার বাড়িতে মাসে মাসে 10,000 দেবে না। অর্থনৈতিক বিকাশ এরকমটাও হতে পারে যে বাড়ির যারা যুবক রয়েছেন তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, তাদের কর্মের ব্যবস্থা করে দেওয়া। তাহলে কি হবে, সে কাজ করবে, সেখান থেকে অর্থ উপার্জন করবে, তার মাধ্যমে তাদের পরিবারের অর্থনৈতিক বিকাশ ঘটবে, যার মাধ্যমে তাদের পরিবারের ছেলে মেয়েরা কিন্তু শিক্ষা গ্রহণ করবে। তো এটাই বলতে চাইছি, যাতে কি হয় না সম্পদের অসম বন্টনের কারণে কোনো শিক্ষার্থী চ্যালেঞ্জের মুখে কিন্তু তখন আর পড়ে না।
কারণ এই যে বলছে না, যাদের সম্পদের অসম বন্টনে, এই কথাটার মাধ্যমে কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে, সম্পদের অসম বন্টন মানে সুযোগটা তারাই পাচ্ছে যাদের কাছে অর্থ আছে, এই ঘটনাটা ঘটছে। কিন্তু যদি দেখা যায় যে সামাজিক এবং অর্থনৈতিক বিকাশ এমন ভাবে ঘটলো যে যেখানে সবাই সমান সুযোগ পাচ্ছে, সেখানে কিন্তু সম্পদের এই অসম বন্টনটাই হবে না, তখন সবাই সমান সুযোগ পাবে। তারপরে কি আছে দেখো, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার রক্ষার্থে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং নারী শিক্ষার সার্বিক অগ্রগতি সাধন করা। তাহলে যারা প্রতিবন্ধী শিশু, যারা হয়তো খোঁড়া, যারা পঙ্গু, যারা চোখে কম দেখে, যারা কানে কম শোনে, ঠিক আছে, যাদের হয়তো হাড়ের অর্থোপেডিক কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে, যাদের নার্ভ থেকে কোনো সমস্যা রয়েছে, দীর্ঘস্থায়ী সমস্যা, হ্যাঁ, যাদের যাদের হচ্ছে মস্তিষ্ক থেকে কোনো প্রবলেম রয়েছে, সেই ধরনের প্রতিবন্ধী শিশুদের ও শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। আর কি না, নারী শিক্ষার আরো অগ্রগতি ঘটাতে হবে। দেখো তোমার বাড়ির আশেপাশে দেখা যাবে যে অনেক নারী কিন্তু শিক্ষা লাভ করছে, একদম ঠিক কথা, কিন্তু এখনো অনেক জেলা রয়েছে, অনেক রাজ্য রয়েছে যেখানে নারীরা কিন্তু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। ঠিক আছে, অনেকেই চায় না যে শিক্ষা মেয়েদের দরকার, তো সেই জন্য নারী শিক্ষার অগ্রগতি ঘটাতে হবে। আর কি, কোন শিক্ষার্থীকে তার নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত না করা। তাহলে শিক্ষার্থীকে তার সংস্কৃতি, তার ধর্মীয় অধিকার থেকে কখনো বঞ্চিত করা যাবে না। কেউ হয়তো কোনো ধর্মে বিশ্বাসী, তাকে অন্য ধর্মে স্থানান্তরিত করা যাবে না, বা সে ওই ধর্মের বলে তাকে বিদ্যালয়ে ভর্তি নেব না, এগুলো করা যাবে না। আর কি, ভবিষ্যৎ বিশ্বায়নের আলোকে শিক্ষার লক্ষ্য নির্ধারণে সংকীর্ণতা বর্জন করতে হবে। দেখো বিশ্বায়ন মানে বিশ্ব উষ্ণায়ন নয়, কিন্তু বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন, অর্থাৎ উন্নত দেশের শিক্ষা প্রক্রিয়াকে আমাদের দেশে চালু করতে হবে। তাহলে কি হবে, শিক্ষার লক্ষ্য নির্ধারণে যে সংকীর্ণতাটা, সেটা কিন্তু কেটে যাবে। অর্থাৎ কি, আমাদের বিদ্যালয়ে দেখা যাবে যে আধুনিক উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য। আর কি, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে টেকনিক্যাল ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যাপক প্রসার ও অগ্রগতি নিশ্চিত করতে হবে। তাহলে টেকনিক্যাল শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, দেখো বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের কি করবে, কর্মের দিকে নিয়ে যাবে, কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। আর টেকনিক্যাল শিক্ষা দেশের প্রযুক্তির উন্নতি ঘটাবে, তার সঙ্গে সঙ্গে প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে দেশকেও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায়ে কি বলছে, ভবিষ্যৎ শিক্ষায় অধিক সমতা। তাহলে প্রত্যেকটা লাইনে দেখো আমরা পাচ্ছি কি, সুযোগ দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে, কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এবার জানবো আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি, দ্বিতীয় অধ্যায়ের নাম বিঘ্ন এবং উদীয়মান রূপান্তর। উদীয়মান রূপান্তর মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে। তার জন্য কমিশন কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। প্রথম দেখো যে সুপারিশটা রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি। আমাদের জনসংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। দূষণ এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব মোকাবিলা করে ভবিষ্যৎ বিশ্বকে বাসযোগ্য রাখতে পাঠ্যক্রমে পরিবেশ এবং ইকোলজি ভিত্তিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ গুরুত্ব দেওয়া। তাহলে দেখো, তাহলে আমরা যদি আমাদের পরিবেশটাকে ভালো করে জানি, আমরা যদি আমাদের বাস্তুতন্ত্রকে ভালো করে জানি, আমরা যদি আমাদের সমগ্র ভূগোল অর্থাৎ পৃথিবীর ভূগোলকে ভালো করে জানতে পারি, তাহলে আমরা কিন্তু জনসংখ্যা বৃদ্ধি থেকে মুক্তি পাবো, দূষণ থেকেও মুক্তি পাবো, বিশ্ব উষ্ণায়ন থেকেও মুক্তি পাবো। দেখো এগুলো অনেক ভাস্ট আলোচনার বিষয়, আমি তবুও ছোট ছোট করে বলে দিচ্ছি। দেখো পরিবেশ এবং ইকোলজি সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা কি করব, বুঝতে পারবো, কি বুঝতে পারবো, জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হচ্ছে, তাহলে তা নিয়ন্ত্রণের জন্য আমরা আগ্রহী হব। আমরা দূষণের প্রতি আর আগ্রহী, দূষণ আর করব না,
আমরা যদি জানি যে আমাদের ইকোলজির ক্ষতি হচ্ছে, প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো পরিবেশের জন্য উপকারী অনেক প্রাণী যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার ফলে বাস্তুতন্ত্রের যে একটা তার যে একটা ক্রমপর্যায় সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন দেখো, ঘাসকে ফড়িং খায়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে ময়ূর খায়। এই যে একটা যে ক্রমপর্যায়, এখানে যদি দেখা যায় সাপই বিলুপ্ত হয়ে যায়, এখানে যদি দেখা যায় ব্যাঙ বিলুপ্ত হয়ে গেল, তাহলে সেটা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তো তখন কি হবে, আমরা যদি এগুলো বুঝতে পারি তাহলে আমরা দূষণ থেকে দূর হব। কারণ এগুলো দূষণের ফলেই হয়, সেটা জল দূষণ হোক, সেটা মৃত্তিকা দূষণ হোক, সেটা বায়ু দূষণ হোক, দূষণ থেকেই এগুলো হয়। আর কি বিশ্ব উষ্ণায়ন, দূষণ যত বাড়বে বিশ্ব উষ্ণায়নও কিন্তু ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাহলে দূষণের ফলে যেহেতু বিশ্ব উষ্ণায়ন হয়, আমরা যদি না দূষণ ঘটাই তাহলে বিশ্ব উষ্ণায়ন আর হবে না। সেই জন্য বলছি যে পরিবেশ শিক্ষা এবং ইকোলজি ভিত্তিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। দুয়ে বলা হচ্ছে কি, প্রযুক্তির অতি ব্যবহার পরিহার করতে হবে। দেখো, আমরা প্রত্যেক কাজে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি, যার ফলে আমরা আমাদের মস্তিষ্ককে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। তোমাকে জিজ্ঞাসা করলাম কোনো একটা প্রশ্ন, তুমি সঙ্গে সঙ্গে তোমার মোবাইল বের করে সেখান থেকে সার্চ করে বলে দিলে, কিন্তু তুমি ওটা নিজের ভাষায়ও বলতে পারতে, চেষ্টা করলে না, কারণ তুমি প্রযুক্তিকে ব্যবহার করতে শিখে গেছো। কিন্তু বলা হচ্ছে যে প্রযুক্তিকে আমরা তখনই ব্যবহার করব যখন প্রয়োজন হবে, তার আগে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবো। সেজন্য বলা হচ্ছে যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার পরিহার করে তা কেবল প্রয়োজনীয় ক্ষেত্রে কাজে লাগানো এবং প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি মানবাধিকারের উপর সমান গুরুত্ব দিতে হবে। মানবাধিকারের উপর সমান গুরুত্ব দিতে হবে। আর কি 3 নম্বর পয়েন্টে আছে, দেখো, আধুনিক গবেষণার উপর ভিত্তি করে সব বয়সের মানুষের শিখন প্রক্রিয়া উন্নত করা। তাহলে গবেষণা করতে হবে যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে, যাতে শিক্ষার্থীরা সহজে শিখতে পারে, কম পরিশ্রম করে অনেক কিছু জানতে পারে। তার জন্য কি করতে হবে, গবেষণা করতে হবে। এই গবেষণার উপর গুরুত্ব দিতে হবে এবং কি বয়স্ক শিক্ষার সুযোগকে কার্যকর করতে হবে। যারা বয়স্ক 15 থেকে 35 বছরের যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা পড়াশোনা করেনি, কোনো কারণে পড়াশোনা থেকে বিচ্যুত, তারাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, তারাও যাতে শুধু শিক্ষা গ্রহণ করতে পারে নয়, তারা যাতে সহজে বিভিন্ন বিষয়গুলো শিখতে পারে, তার জন্য গবেষণা প্রয়োজন। সেজন্যই বলা আছে যে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। 4 নম্বরে রয়েছে শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতিতে দক্ষ করতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ডিজিটাল ও প্রিন্ট উভয় মাধ্যমে পঠন পাঠন পরিচালনা করা। তাহলে দক্ষ শিক্ষকদের যদি দক্ষ করা হয় তাহলে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীদের। তো সেই জন্য বলা হচ্ছে যে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে এবং কি এই যে আমরা পঠন পাঠন করছি, এখানে আমরা বই নিয়ে পড়াশোনা করছি, বইটা কি প্রিন্ট। এবার আমরা যদি আমাদের যদি ক্লাসে ডিজিটাল বোর্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে কি ডিজিটাল পড়াশোনা। তাহলে সেই ডিজিটাল এবং প্রিন্ট উভয়ের মাধ্যমে পঠন পাঠন পরিচালনা করতে হবে। তার পাশাপাশি কি তার সামাজিক চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের উপযোগী ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা। দেখো, এটা দীর্ঘস্থায়ী সমাজ বা সামাজিক লিখলেও কোনো অসুবিধা নেই, সামাজিক ও অর্থনৈতিক, ঠিক আছে। তাহলে কি ভবিষ্যতে নাগরিক গড়ে তুলতে হবে, ভবিষ্যতে নাগরিক গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। তাহলে এমন ভাবে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নটা ঘটাতে হবে। শুধু তাই নয়, আমরা এমন নাগরিক গড়ে তুলব যারা সমাজের উন্নতি করবে, যারা দেশের উন্নতি করবে, দেশের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। ঠিক আছে, তো এটা গেল কি দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি আছে দেখো, তৃতীয় অধ্যায় রয়েছে কি, তৃতীয় অধ্যায়ের নাম কি, সহযোগিতা এবং সংহতিমূলক, সহযোগিতা এবং সংহতিমূলক শিক্ষণ বিজ্ঞান।
পেডাগোগিকে বলা হচ্ছে কি, তার এর নামটা একটু বুঝে নাও, সহযোগিতা এবং সংগতিমূলক শিক্ষণ বিজ্ঞান। শিক্ষণ বিজ্ঞান মানে কি, কিভাবে শেখাবো, ছেলে মেয়েদেরকে কিভাবে শেখাবেন শিক্ষকরা, সেটাই হচ্ছে শিক্ষণ বিজ্ঞান। আর সহযোগিতা তো আমরা জানি সাহায্য করা। তো সেই জন্য বলা হচ্ছে পেডাগোগি কি, পেডাগোগি মানে শিক্ষণ বিজ্ঞান। ঠিক আছে, এই যে পেডাগোগি লেখা আছে না, পেডাগোগি মানে হচ্ছে শিক্ষণ বিজ্ঞান, শিক্ষণ বিজ্ঞান। ঠিক আছে, পেডাগোগিকে পুনর্বিবেচনা করে শিক্ষার্থীর বয়স, মানসিক স্বাস্থ্য, মানসিক অবস্থা ও চাহিদার ভিত্তিতে গড়ে তোলা এবং প্রজেক্ট সম্পাদন ও সমস্যা সমাধান পদ্ধতির মাধ্যমে গুণগত শিক্ষা প্রদান করা। বলছে কি না, শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষার্থীর বয়স অনুযায়ী, তার মানসিক অবস্থা অনুযায়ী সে কতটা নিতে পারবে, তার বুদ্ধি, তার বয়স, তার মানসিক অবস্থা, তার আগ্রহ, তার প্রবণতা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হবে। আমি যেটা মানে আমি যেটা যে বইটা পড়াবো সেটাই তাকে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয়। যে শিক্ষার্থীর যেমন চাহিদা সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলতে হবে। সেই সঙ্গে কি, যাতে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য প্রজেক্ট সম্পাদন পদ্ধতির উপর গুরুত্ব দিতে হবে, সমস্যা সমাধান পদ্ধতির উপর গুরুত্ব দিতে হবে, যেখানে শিক্ষার্থীরা নিজেরা শিখতে পারবে, নিজেরা লার্নিং বাই ডুইং অর্থাৎ কাজের মাধ্যমে শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এবার কি বলেছে, শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতা থেকে বার করে আনতে হবে। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি চ্যালেঞ্জের মুখে। বর্তমানে শিক্ষায় পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা সবসময় প্রতিযোগিতাকেই নিয়ে ব্যস্ত থাকে। তারা সঠিক জ্ঞান অর্জন করছে কি না তা তারা ভাবে না, তারা প্রতিনিয়ত বই সমূহকে মুখস্থ করে এবং সেগুলোকে গিয়ে পরীক্ষায় লিখে আসে। তো যেটা সব থেকে বড় সমস্যা। আর কি, মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যা কে কাজে লাগায় শিক্ষার্থীরা, কিন্তু মুখস্থ বিদ্যার বিশেষ কোনো মূল্য নেই। কারণ কি, মুখস্থ বিদ্যার মাধ্যমে আমরা যখন বড় বড় প্রশ্নগুলো মুখস্থ করে গিয়ে সেখানে লিখে নিলাম, অনেক অনেক নাম্বার পেয়ে গেলাম, সেটা দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের বিষয়টাকে জানতে হবে, বিষয়টার মধ্যে কি বলতে চাইছে সেটাকে জানতে হবে, আমাদের ধারণাটাকে দরকার, আমাদের কনসেপ্ট দরকার কোনো একটা বিষয় সম্পর্কে। শুধু মুখস্থ করে নাম্বার পেলে সেটা যথেষ্ট নয়। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রতিযোগিতাকে দূর করতে হবে, সহযোগিতাকে আনতে হবে, যাতে একে অপরের মধ্যে সহযোগিতা বোধ তৈরি হয়। হ্যাঁ, এবং কি ব্যক্তি, দল, সামাজিক স্তরে সংহতি অর্থাৎ মিলেমিশে থাকা, অন্তর্মুক্তি, সবাই একসঙ্গে থাকা, এটাকে নিশ্চিত করতে হবে, সেটা বিদ্যালয় হোক সেটা সমাজে হোক। তারপরে কি না, বিদ্যালয় স্তরে পরীক্ষা, টেস্ট, অ্যাসেসমেন্টকে আরো কার্যকর করতে হবে, মানসম্মত ও গতিশীল করতে হবে। তাহলে পরীক্ষাকে মুখস্থ ভিত্তিক করা যাবে না, নৈর্ব্যক্তিক করতে হবে। টেস্ট, অ্যাসেসমেন্ট সেটা যাই হোক, তাহলে সেগুলোকে কি গতিশীল করতে হবে, পরিবর্তনশীল, যুগোপযোগী করতে হবে, যুগের উপযোগী করতে হবে। আর কি না, উচ্চশিক্ষায় উৎপাদনমুখী দক্ষতা, পেডাগোগি, মূল্যায়ন পদ্ধতি, টেকনিক্যাল ও বৃত্তিমুখী ক্ষেত্র এবং অধ্যাপকদের সার্বিক মানোন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের উৎপাদনমুখী দক্ষতা, শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে উৎপাদন করতে পারে কোনো কিছু, তার মাধ্যমে তারা জীবিকা অর্জন করতে পারবে। পেডাগোগি অর্থাৎ শিক্ষণ বিজ্ঞান যেটা, তার পরিবর্তন করতে হবে, মূল্যায়ন পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে হবে, টেকনিক্যাল এবং বৃত্তিমুখী ক্ষেত্রগুলোর প্রসার ঘটাতে হবে। এরপরে কি রয়েছে, ভবিষ্যৎ শিক্ষার অংশ হিসেবে শৈশবকালীন পেডাগোগিতেই পরিবেশ সচেতনতা ও শিক্ষাকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা। তাহলে শৈশবকাল থেকেই শিশুদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে এবং পরবর্তীকালে শিশুদের পরিবেশ শিক্ষা দিতে হবে। এবার দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি রয়েছে না, পাঠ্যক্রম ও জ্ঞান সবার জন্য। তাহলে বলতে চাইছি কি, পাঠ্যক্রম এবং জ্ঞান সবার জন্য, যেন কেউ না বঞ্চিত হয়। ঠিক আছে, সেটা শিশুও যেমন পাবে, সেটা বয়স্করাও পাবে। ঠিক আছে, বা যে পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে তারাও পাবে। এখানে কি বলেছে দেখো, বিভিন্ন জ্ঞানের বিষয়বস্তুকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে সেটাই বলছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের সাক্ষরতা,
গাণিতিক দক্ষতা, এই পয়েন্টগুলোকে লক্ষ্য, সাক্ষরতা, গাণিতিক দক্ষতা, বৈজ্ঞানিক অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে জ্ঞানের বিষয়কে যদি আমরা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীরা যেমন নিজেকে শিক্ষিত করতে পারবে, তেমনি তাদের মধ্যে গাণিতিক দক্ষতা, বৈজ্ঞানিক অনুসন্ধান অর্থাৎ কুসংস্কারকে বর্জন করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে কি শিক্ষার্থীরা অসাংস্কৃতিক চিন্তা ভাবনা, যেটা বললাম অসাংস্কৃতিক, যেগুলো সংস্কৃতির চিন্তা ভাবনা নয়, সঠিক চিন্তা ভাবনা নয়, এবং বিভিন্ন সামাজিক সংকীর্ণতা যেগুলো সমাজের পথে বাধা, সেগুলো থেকে তারা মুক্ত হতে পারবে। কারা? শিক্ষার্থীরা। তারপরে হচ্ছে কি, পাঠ্যক্রমের মধ্যে পরিবেশ শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশের সঙ্গে মানুষ বা জীবের সমন্বয় সাধন করতে হবে। তাহলে পরিবেশ যে মানুষের সহায়তায় ঠিক থাকে, এটা পরিবেশের মানুষকে বোঝাতে হবে, শিশুকে বোঝাতে হবে, শিক্ষার্থীকে বোঝাতে হবে। সেই জন্য ভবিষ্যৎ পাঠ্যক্রম হবে কেয়ারিং অ্যাবাউট। কেয়ারিং অ্যাবাউট অর্থাৎ শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে যে তোমার যত্নেই পরিবেশ বেঁচে থাকবে, পরিবেশ ঠিক থাকবে। আর কি বলতে হবে? কেয়ারিং ফর, তারা যেন পরিবেশের যত্ন নেয়, শুধু ভাবলে হবে না, তারা যেন পরিবেশের যত্ন নেয়, তারা যেন অন্যের সেবা করে। পরিবেশের যত্ন মানে শুধু গাছপালা লাগানো এই ব্যাপার নয়, তার মধ্যে যে সামাজিক সেবা রয়েছে, ঠিক আছে, সেখানেও যেন তারা অংশগ্রহণ করে। কেয়ার গিভিং মানে কারোর সেবা করা, তো সেটা পরিবেশের সেবা হতে পারে, সমাজের সেবা হতে পারে। আর কি? কেয়ার রিসিভিং, অন্য কারোর সেবা গ্রহণ করা। দেখো, অন্যের বিপদে যেমন তুমি ঝাঁপিয়ে পড়বে, সেরকম তুমি যখন বিপদে পড়বে অন্যদের কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে। এই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ পাঠ্যক্রমকে করতে হবে কিরকম? কেয়ারিং অ্যাবাউট, কেয়ারিং ফর, কেয়ার গিভিং অ্যান্ড কেয়ার রিসিভিং, যা ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। তাহলে এরকম যদি মানসিকতা তৈরি হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তারপরে রয়েছে শিক্ষার্থীদের মধ্যে বোধগম্যতার উৎকর্ষ সাধন করতে হবে। তারা যাতে বিভিন্ন বিষয়কে বুঝতে পারে, তাদেরকে ভালো করে বোঝাতে হবে। বহু ভাষাগত দক্ষতা, গাণিতিক দক্ষতার বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও প্রক্ষমমূলক ক্ষেত্রে গাণিতিক সংযোগ সাধনে সক্ষম করে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ত্বরান্বিত করতে হবে। তাহলে বলছে কি, শিক্ষার্থীদের মধ্যে যদি বোধগম্যতা বোধ চলে আসে, তারা যদি সমস্ত বিষয়কে বুঝতে পারে, তাহলে তারা বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন করবে, বিভিন্ন ভাষায় কথা বলবে, তারা ইংরেজিতে কথা বলবে, তারা বাংলায় কথা বলবে, তারা হিন্দিতে কথা বলবে, তারা ওড়িয়াতে কথা বলবে, বিভিন্ন ভাষায় তারা কথা বলবে। দেখা যাবে জাপানি ভাষা, রাশিয়ান ভাষা, কোরিয়ান ভাষা, চীনা ভাষাতে তারা কথা বলতে পারবে। সেই রকম ভাবে তাদের গাণিতিক দক্ষতাও বৃদ্ধি পাবে। সামাজিক এবং প্রক্ষমমূলক ক্ষেত্রে গাণিতিক সংযোগ সাধন করতে সক্ষম হবে। সামাজিক ক্ষেত্র মানে সমাজের কথা বলা হচ্ছে, প্রক্ষমমূলক ক্ষেত্র মানে যেখানে আবেগের ভূমিকা রয়েছে, যেখানে ভয়ের ভূমিকা রয়েছে, যেখানে ভালোবাসার ভূমিকা রয়েছে, যেখানে রাগের ভূমিকা রয়েছে, তো সেই সমস্ত ক্ষেত্রে গাণিতিক সংযোগ। গাণিতিক সংযোগ মানে তারা গাণিতিক ভাবনাকে কাজে লাগিয়ে প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর কি, তাহলে ভবিষ্যতের সম্ভাবনাকে এইভাবে ত্বরান্বিত করতে হবে। তার পাশাপাশি রয়েছে কি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যাপক প্রয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাজকে বিশেষ গুরুত্ব প্রদান, বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া ও সক্রিয় মানবতাবাদী ও গণতান্ত্রিক নাগরিক গড়ে তোলার প্রতি শিক্ষাকে নজর দিতে হবে। তাহলে দেখো কি বলছে, প্রযুক্তিবিদ্যার ব্যাপক প্রয়োগের দিকে নজর দিতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাজকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলে সমাজকে গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষার পাঠ্যক্রম গড়ে তুলতে হবে, মানে সমাজ কি চায়, সমাজের কি চাহিদা, সেটাকে গুরুত্ব দিতে হবে। বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ কর্মমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, আর কি, গণতান্ত্রিক নাগরিক গড়ে তোলা। তাহলে নাগরিক হলে হবে না, তাদেরকে যেন গণতান্ত্রিক হয়, সে যেন সবার কথা ভাবে, কোনো কাজ যেটা বেআইনি সে যেন সেটা বুঝতে পারে, সে তবেই সে তো গণতান্ত্রিক। ঠিক আছে, তো সেটাই বলছে। তারপরে পঞ্চম অধ্যায় দেখো কি রয়েছে। পঞ্চম অধ্যায়ের নাম রয়েছে কি, শিক্ষকের সঞ্চালকের ভূমিকা। তাহলে এখানে শিক্ষক কি করবেন? সঞ্চালকের ভূমিকা। তিনি জ্ঞান সঞ্চালন যেমন করবেন, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহকেও সঞ্চালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় শিখতে আগ্রহী হয়। প্রথম পয়েন্ট দেওয়া আছে, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে ভবিষ্যৎ শিক্ষার উপযোগী করে তোলা এবং উপযুক্ত জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে তোলা। তাহলে তিনি শিক্ষার্থীদের মধ্যে
উপযুক্ত জ্ঞান সরবরাহ করবেন। ঠিক আছে, শিক্ষার্থীদের চাহিদা এবং সামর্থ্যকে গুরুত্ব দিয়ে পড়াবেন। তাহলে শিক্ষার্থীদের সঙ্গে সমাজের একটা সুসম্পর্ক গড়ে উঠবে। আর কি না, শিক্ষক সমাজে নিজেকে একটি আদর্শ মডেল হিসেবে তুলে ধরবেন। অর্থাৎ শিক্ষক নিজের চাল চলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, আদব কায়দা সমস্ত কিছুতে কি বলেছি দেখো, নিজের মেধা, জ্ঞান, পেশাগত দক্ষতা সমস্ত কিছুতে নিরন্তর বিকাশ ঘটাবেন। মানে সবসময় বিকাশ ঘটাবেন, উন্নত করবেন নিজের আদব কায়দা, ব্যবহার, আচার আচরণ সমস্ত কিছুকে, যাতে শিক্ষার্থীরা সেগুলো দেখে এবং অনুপ্রাণিত হয় এবং নিজেদের পরিবর্তন করতে আগ্রহী হয়। যৌথ উদ্যোগের মাধ্যমে শ্রেণীকক্ষের পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে হবে। এখানে একটা বড় কথা, যৌথ। যৌথ মানে কারা? শিক্ষক এবং শিক্ষার্থীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারা শিক্ষক শিক্ষার্থী মিলে পরিবেশকে আকর্ষণীয় করবে, শ্রেণীকক্ষের পরিবেশকে, এবং সামাজিক করে তুলবে। সেই পরিবেশ যেন সামাজিক হয়। সামাজিক মানে কি? সেখানে সহযোগিতা থাকবে, সহমর্মিতা থাকবে, একে অপরকে সাহায্য করা থাকবে। ঠিক আছে, সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা থাকবে। সহপাঠক্রমিক কার্যাবলী মানে যে কার্যাবলীগুলো পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গে থাকে, যেমন নাচ, গান, ছবি আঁকা, নাটক। ঠিক আছে, এগুলো। আর কি না, চাহিদা মাফিক ডিজিটাল টেকনোলজি ব্যবহারে উৎসাহিত করা। ডিজিটাল টেকনোলজি মানে এখানে স্মার্ট বোর্ডের কথা বলা হতে পারে, এখানে কম্পিউটারের কথা বলা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আরো অন্যান্য সমস্ত কিছুতে প্রযুক্তিকে ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর কি, বিদ্যালয়ের শিক্ষকদের চাহিদা মেটাতে শিক্ষকতায় আগ্রহী ও যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। দেখো, শিক্ষক কথার আগে কিন্তু দুটো কথা ব্যবহার করা হয়েছে, শিক্ষকতায় আগ্রহী এবং যোগ্য। যোগ্য হতে হবে এবং এবং কি যেন তার শিক্ষকতার প্রতি আগ্রহ থাকে, এমন শিক্ষকদের নিয়োগ করতে হবে। প্রযুক্তি ভিত্তিক আধুনিক শিক্ষা সহ প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করতে হবে। তাহলে কর্মক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, সেটা যে ধরনের বৈষম্য থাকুক না কেন শিক্ষকদের মধ্যে, সেই বৈষম্য দূরীকরণ করতে হবে। সেটা প্রশিক্ষণ ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক। ঠিক আছে, কর্মক্ষেত্রে মানে ধরো উঁচু স্তরে যারা, উঁচু উঁচু পদে যারা থাকে, তারা হয়তো নিচু পদের মানুষদেরকে ঘৃণা করে, বা ধরো একটু অন্য চোখে দেখে। তাহলে এই ধরনের যে বৈষম্যগুলো, এগুলো দূরীভূত করতে হবে। ঠিক আছে, সেটা প্রশিক্ষণের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক। আচ্ছা, তারপরে কি রয়েছে না, কার্যকরী এবং ফলপ্রসূ শিক্ষাদানের উদ্দেশ্যে পাঠ্যক্রম এবং পেডাগোগির, অর্থাৎ শিক্ষণ বিজ্ঞান, তখন বলেছিলাম পেডাগোগি মানে শিক্ষণ বিজ্ঞান, সঠিক নির্বাচন এবং যথাযথ বিন্যাস, এই কথা দুটোর খুব মানে রয়েছে। অর্থাৎ এখানে বলছে কি, যে কার্যকরী এবং ফলপ্রসূ শিক্ষাদান। তাহলে শিক্ষাদান কখন কার্যকরী হবে? যখন শিক্ষার্থীরা বুঝতে পারবে, শিক্ষার্থীরা বুঝতে পেরে বলবে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, তখন শিক্ষক ভাববেন কি, যে আমি যেভাবে পড়ালাম সেটা তাহলে ঠিক আছে। তাহলে সেটা যদি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী হয়, তবেই সেটা ঠিক হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে পেডাগোগিকে সঠিকভাবে নির্বাচন করতে হবে শিক্ষার্থীদের চাহিদা সামর্থ্যকে কেন্দ্র করে, এবং তাকে সঠিকভাবে বিন্যাস মানে সাজাতে হবে। কোন সময় কি করব, আমি ক্লাসে ঢুকে প্রথমেই কি শিক্ষার্থীদের প্রশ্ন আলোচনা করব, নাকি প্রথম বিষয়টিকে শিক্ষার্থীদের সামনে সুন্দরভাবে তুলে ধরবো, নাকি শিক্ষার্থীদের সামনে গিয়ে প্রথমে তারা কেমন আছে, ভালো নাকি মন্দ, তাদের যে মানসিক অবস্থা, তাদের যে দৈহিক অবস্থা, সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করব, কিভাবে তাদের শেখাবো। ঠিক আছে, এটাই কি বলা হচ্ছে বিন্যাস করে নেওয়া, শিক্ষণ বিজ্ঞান। ষষ্ঠ অধ্যায় রয়েছে, ষষ্ঠ অধ্যায় কি রয়েছে, ষষ্ঠ অধ্যায়ে বিদ্যালয়ের ভূমিকা। তাহলে বিদ্যালয়ের কি ভূমিকা থাকতে পারে? বলা হচ্ছে 2050 সালের বিদ্যালয়ের লক্ষ্য হবে কি না, ন্যায় নীতি সংহতি প্রতিষ্ঠা করা। ন্যায় নীতি, সমস্ত ক্ষেত্রে ন্যায় নীতি থাকবে, নির্দিষ্ট নিয়ম নীতি থাকবে, তবে সেই নিয়ম নীতি যেন নমনীয় হয়। ঠিক আছে, সংগতি প্রতিষ্ঠা করতে হবে যাতে সবাই একত্রিত ভাবে থাকতে পারে। সামাজিক সম্পর্ক, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং পরিবেশ মোকাবিলা সহ শিক্ষার্থীদের জ্ঞান আহরণের কৌশল জাগ্রত করতে হবে। এগুলো কিন্তু বিদ্যালয়ের দায়িত্ব, বিদ্যালয়ের ভূমিকা। আগেরটাতে ছিল শিক্ষকের ভূমিকা, এখন বলছে বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয়ের তো কিছু দায়িত্ব থাকে। আর কি না, উন্নত গ্রন্থাগার, বিদ্যালয়ে উন্নত গ্রন্থাগার থাকবে, ইন্টারনেটের ব্যবস্থা থাকবে, কারণ ডিজিটাল বোর্ড থাকলে সেখানে ইন্টারনেট অবশ্যই দরকার। আধুনিক প্রযুক্তি তো থাকতেই হবে। তো এগুলোর সমন্বয়ে বিদ্যালয়কে আধুনিক করে তুলতে হবে এবং বৈষম্যহীন ভাবে সব শিক্ষার্থীর নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, ছোট বড়, ছেলে মেয়ে, কোনো ধর্মীয় ভেদাভেদ, এগুলো কিচ্ছু থাকবে না। সেই বৈষম্যহীন ভাবে সমস্ত শিক্ষার্থীর নিরাপত্তাকেও সুনিশ্চিত করতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে। মানে কি, বিদ্যালয়ের যে চারপাশটা সেটা যেন পরিবেশ বান্ধব হয়, সেখানে গিয়ে যেন শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে, সেখানে গিয়ে যেন শিক্ষার্থীরা সঠিকভাবে নিজেদের নিজেদেরকে তুলে ধরতে পারে। মানে কিরকম, শিক্ষার্থীরা ধরো টিফিনের সময় যে শিক্ষার্থীরা সেখানে গিয়ে খেলবে, সেটা যেন সেই পরিবেশটা যেন খেলার উপযুক্ত হয়, সেই পরিবেশটা যেন এমন হয় যে শিক্ষার্থীদের উপর সেটা যেন কোনো খারাপ প্রভাব না ফেলে। ঠিক আছে, তো সেই ব্যাপারটার কথা এখানে বলা হচ্ছে। দূষণ মুক্ত রাখতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শ্রেণীকক্ষকে চার দেওয়ালের বাইরে সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার উপযোগী করে নমনীয় করতে হবে। তাহলে কি বলছে, শ্রেণীকক্ষটাকে চার দেওয়ালের মধ্যে সবসময় রাখলে হবে না, ছাত্রছাত্রীদের বাইরে নিয়ে গিয়েও শিক্ষা দিতে হবে, তাদের বাস্তব পরিবেশের সঙ্গে পরিচয় ঘটাতে হবে। এই জন্য বলছে সমাজ, সংস্কৃতি, প্রকৃতির সঙ্গে সংযুক্ত করতে হবে শ্রেণীকক্ষকে। সেই জন্য নমনীয় কথাটা রয়েছে। দেখো, শিক্ষার্থীদের শিক্ষাদান করতে গেলে প্রথমেই যে শর্তটা থাকে সেটা কিন্তু নমনীয়তা। ঠিক আছে, তারপরে কি, স্বশিক্ষণ। স্বশিক্ষণ মানে কি, শিক্ষার্থীরা যাতে নিজেরা শিখতে পারে এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ শিক্ষক যে শেখাবেন সেই শেখানোর পদ্ধতির মধ্যে যেন পার্থক্য থাকে। হয়তো একদিন শিক্ষক এলেন, গল্পের মাধ্যমে শেখালেন, তারপরের দিন শিক্ষক এলেন, তারপরের দিনও গল্পের মাধ্যমে শেখালেন, তারপরের দিন এলেন, তারপরের দিনও গল্পের মাধ্যমে, তখন শিক্ষার্থীদের কি হয়, একটা একঘেয়েমি চলে আসে। আবার হয়তো কোনো শিক্ষক প্রতিদিন আসছেন, কিছু লেকচার দিচ্ছেন, কিছু বলছেন, চলে যাচ্ছেন, তাহলে এটাও কিন্তু একটা একঘেয়েমিটা চলে আসে। তো কোনোদিন গল্প বলবেন, কোনোদিন লেকচার দিবেন, কোনোদিন বোর্ডে লিখে দেখাবেন, কোনোদিন মাঠে নিয়ে গিয়ে পড়াবেন। তাহলে এর মাধ্যমে কি হবে, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটাকে একটা বৈচিত্র্যময় করে গড়ে তোলা যায়। তো সেই জন্য বলা হচ্ছে যে কি, ডিজিটাল নির্ভরতার সাথে সাথে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। সহযোগিতার সংস্কৃতি মানে কি, বিদ্যালয়ে যেন সহযোগিতার মনোভাব শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে। এছাড়াও কি, বিদ্যালয় শিক্ষার সাথে উচ্চ শিক্ষার নিবিড় সংযোগ ঘটাতে হবে। উচ্চ শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিদ্যালয় শিক্ষার নিবিড় সংযোগ, অর্থাৎ নিচু তলার শিক্ষাকে এমন ভাবে গড়ে তোলা হবে তারা যাতে উচ্চ স্তরের শিক্ষা ব্যবস্থাটাকে সহজে গ্রহণ করতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে উচ্চ শিক্ষাকে বিদ্যালয় শিক্ষার সঙ্গে জুড়ে দেওয়া দরকার। সপ্তম অধ্যায় দেখো কি রয়েছে। সপ্তম অধ্যায় রয়েছে কি, না শিক্ষার সময় ও স্থান। শিক্ষা কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, কোন স্থানে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। কি বলা হচ্ছে, না বিশ্বব্যাপী শিক্ষার প্রসারতাকে কার্যকরী করতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক কথার অর্থ একটাই শব্দে বলবো যে সকল রকমের শিক্ষার্থী যেখানে একসঙ্গে শেখে, সকল রকমের শিক্ষার্থী, সেটা বোবা হতে পারে, কানা হতে পারে, ভালো হতে পারে, বড়লোক হতে পারে, গরিব লোক হতে পারে, সেখানে যে কোনো ধর্মের শিক্ষার্থী হতে পারে, সবাইকে একসঙ্গে শেখানোটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো সেই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে বিশ্বের সকল রাষ্ট্রের শিক্ষার ক্ষেত্রে অধিক অর্থ অনুমোদন। তাহলে শিক্ষার ক্ষেত্রে অর্থ অনুমোদন করলে শিক্ষা ব্যবস্থা, সেটা পরিকাঠামোগত হোক বা কোনো কিছু হোক, সেটার পরিবর্তন আনবে কি করে। আর কি, সকল শিক্ষানীতির বাস্তবায়নের প্রয়োজনীয়তা। তাহলে বিভিন্ন সংস্থাতে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, এনসিইআরটি, এসসিইআরটি, এনসিটিই, এই যে সংস্থাগুলো, এগুলোতে শিক্ষা সংক্রান্ত যেসব নীতির কথা বলা হয়েছে সেগুলোকে কার্যকরী করে তুলতে হবে। কমিশনে বলা হয়েছে শিক্ষাকে সকলের মঙ্গলের কাজে লাগাতে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে হবে, অর্থাৎ ডিজিটাল শিক্ষা ব্যবস্থা করতে হবে। উন্নত মানের ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যা বয়স্ক শিক্ষার অগ্রগতিকে ত্বরান্বিত করে। বয়স্ক শিক্ষার অগ্রগতি মানে আমি বললাম যেটা 15 থেকে 35 বছর। তাহলে এই যে 15 থেকে 35 বছরের যে শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি করার জন্য কিন্তু আমাদের ডিজিটাল যন্ত্রপাতিকে ব্যবহার করতে হবে। ভাবো, আমরা তো পড়াশোনা করছি বই থেকে, ঠিক আছে, কিন্তু 20 বছরের পরে, 25 বছরের সময় যদি কেউ শিক্ষা গ্রহণ করে, তো সেখানে তারা কি এইভাবে বই দেখে পড়বে? তো বই দেখে পড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু ডিজিটাল ভাবে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। সেটা মোবাইলের মাধ্যমে হতে পারে, সেটা ট্যাবলেটের মাধ্যমে, সেটা কম্পিউটার, সেটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে হতে পারে। তারপরে যে কমিশনে বলা হয়েছে শিক্ষা কেবল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। মানুষকে বা ব্যক্তিকে সচেতন করতে হবে যে কেবলমাত্র স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করা যায় এমনটা না।
বা কলেজে গিয়ে বা বিশ্ববিদ্যালয়ে গিয়েই কেবল শিক্ষা গ্রহণ করতে হবে এমনটা নয়। এ ব্যাপারে সবাইকে জানাতে হবে যে যে কোনো প্রতিষ্ঠান আমাদের সমাজে যা যা প্রতিষ্ঠান রয়েছে শুধুমাত্র স্কুল কলেজ বিদ্যালয় নয়, তার পাশাপাশি সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক, সেটা ক্লাব হোক, কোনো নাট্যশালা হোক, কোনো থিয়েটার হোক, সমস্ত কিছুর সঙ্গে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলোর সমস্ত প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই কিন্তু শিক্ষা সফল হয়। সেজন্য কেবল স্কুল কলেজ বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা সফল হবে এমনটা কিন্তু নয়, সবাইকে এগিয়ে আসতে হবে, সমস্ত প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এই জন্য মানুষকে জানাতে হবে যে শিক্ষা সমস্ত প্রতিষ্ঠানের সম্মিলিত কাজের ফল। সেখানে ইন্টারজেনারেশনাল ইন্টার কালচারাল শিক্ষণকে গুরুত্ব দিতে হবে। ইন্টার জেনারেশনাল আর ইন্টার কালচারাল মানে এটাই যে জেনারেশন টু জেনারেশন মানে একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে শিক্ষাটা যেন সঞ্চালিত হয়, এবং কি ইন্টার কালচার মানে সংস্কৃতির যেন উন্নতি হয়। বর্তমান সমাজে আমাদের যে প্রথা রীতিনীতি এগুলো রয়েছে এগুলোর তো সম্মিলিত রূপ সংস্কৃতি, এই সংস্কৃতির উন্নত জাতি হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। সেই সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যেন তাদের সংস্কৃতিকে উন্নত করার চেষ্টা করে। সেই জন্য বলা হচ্ছে যে ইন্টার মানে কি আন্তর মানে সকলের মধ্যে, ঠিক আছে, আন্তর মানে সকলের মধ্যে। আর এখানে দেখো ইন্টার বলা হচ্ছে মানে সকলের মধ্যে সংস্কৃতিকে বিলিয়ে দিতে হবে, সকলের মধ্যে সকল প্রজন্মের মধ্যে শিক্ষাকে বিলিয়ে দিতে হবে। তো এটাই এখানে বলা হচ্ছে। তারপরে দেখো অষ্টম অধ্যায় কি রয়েছে। অষ্টম অধ্যায় রয়েছে যে শিক্ষায় উন্নত গবেষণা। তাহলে শিক্ষার সার্বিক উন্নতির জন্য কিন্তু শিক্ষার গবেষণা করতে হবে শিক্ষার উপরে, এবং সেই গবেষণার উন্নতি ঘটাতে হবে। কমিশন বলেছে যে ভবিষ্যৎ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে কমন গুডসে পরিণত করতে হবে। কমন গুড অর্থাৎ সকলের ভালো, সকলের কল্যাণে যেন শিক্ষাকে কাজে লাগানো যায়। তবে এই কাজ করতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়, পরিবার, জাতি প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সবাইকে এগিয়ে আসতে হবে। আর কি শিক্ষাগত গবেষণার ক্ষেত্রে রাশিবিজ্ঞানগত তথ্য সংগ্রহ করতে হবে এবং তার বিশ্লেষণ করা প্রয়োজন গবেষণার মান উন্নয়নের জন্য। তাহলে গবেষণার ক্ষেত্রে রাশিবিজ্ঞানগত তথ্য সংগ্রহ অর্থাৎ গবেষণা যখন করবেন তখন যে তথ্যগুলো পাওয়া যাবে সেগুলোকে রাশিবিজ্ঞানের মাধ্যমে তার বিশ্লেষণ করতে হবে, এবং রাশিবিজ্ঞানকে সঙ্গে নিয়ে তথ্যকে সংগ্রহ করতে হবে। রাশিবিজ্ঞান মানে ওই যে মিন, মিডিয়ান, মোড, ওর সঙ্গে আরো যা যাবতীয় আছে, ঠিক আছে, ওগুলো কি বোঝানো হচ্ছে। তারপরে দেখো কি রয়েছে, শিক্ষামূলক গবেষণার জন্য সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করা যায়। তাহলে সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে যোগাযোগ তোমাকে করতে হবে, কারণ কি সমাজকে কেন্দ্র করেই তো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, সমাজের উন্নতিতেই তো শিক্ষার পাঠ্যক্রম রচিত হয়। সেই জন্য সমাজের সর্বস্তরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে শিক্ষামূলক গবেষণার জন্য। আর কি শিক্ষার্থীর শিক্ষাগত অভিজ্ঞতা, তাদের চাহিদা, তাদের আশা আকাঙ্ক্ষাকে গবেষণার অংশ হিসেবে ধরতে হবে। তাহলে সমাজের চাহিদা, সমাজের আশা আকাঙ্ক্ষাকে গবেষণার অংশ, তাহলে সমাজের আশার উপর গবেষণা, সমাজের আকাঙ্ক্ষার উপর গবেষণা, সমাজ কি চায়, কেন চায়, কিভাবে চায়, এগুলোর উপর গবেষণা করতে হবে। সেই সঙ্গে প্রক্ষোভমূলক এবং মনস্তাত্ত্বিক বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। তাহলে মানসিকতাকে, তাদের চাওয়া পাওয়া ভালো মন্দকেও গুরুত্ব দিতে হবে। নবম অধ্যায় অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে নবম অধ্যায়, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে কি না সর্বজনীনতা এবং আন্তর্জাতিক সংহতি। সর্বজনীনতা মানে সকলের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, আর আন্তর্জাতিক সংহতি মানে সমগ্র দেশ মানে সকল দেশের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যাতে সকল দেশের মধ্যে একটা সংহতি তৈরি হয়, ঐক্য তৈরি হয়,
সমস্ত দেশ যেন একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে, সেটার কথাই বলা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার সমস্যার সমাধান এবং বিশ্বের সকল ব্যক্তিবর্গকে শিক্ষার অধিকার সম্পর্কে সচেতন করা, যেটা বললাম সেটাই এই পয়েন্টে বলা হয়েছে। দেখো, শিক্ষার অধিকার সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং শিক্ষার সার্বিক উন্নতির জন্য বিভিন্ন দেশের শিক্ষাবিদদের পারস্পরিক যোগাযোগ করতে হবে। এরপরে দেখো রয়েছে কি না, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দায়বদ্ধতাগুলির যথাযথ ব্যবস্থা করা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেসব নিয়ম নীতিগুলি রয়েছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া বিভিন্ন দেশগুলি যাতে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারে তার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক এছাড়াও আঞ্চলিক স্তরে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তাহলে যে সমস্ত দেশ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাদেরকে অন্যান্য দেশকে সাহায্য করতে হবে যাতে সেই দেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে। শিক্ষাকে কমন গুডসে পরিণত করতে হবে। কমন গুডসে পরিণত করতে হলে আন্তর্জাতিক স্তরের জ্ঞানের আদান প্রদানের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বিদেশের শিক্ষা উন্নত শিক্ষা ব্যবস্থাকে আমাদের দেশে চালু করতে হবে, আমাদের দেশে কোনো শিক্ষা ব্যবস্থার উন্নত কোনো দিক থাকলে সেটা বিদেশে চালু হবে। তো এইভাবে সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং কি বিশ্বের সকল দেশের জন্য বিভিন্ন ঘটনাসমূহ নির্বাচন করতে হবে যাতে পরস্পরকে সহযোগিতা করতে হবে। তাহলে এই সমস্ত জ্ঞান তথ্য বিভিন্ন ঘটনা এগুলোকে বিশ্বের সকল দেশের জন্য নির্বাচন করা দরকার, আর সেখানে কিন্তু বিভিন্ন দেশকে পরস্পরকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, এখানে বলবো যে এই যে কমন গুডস মানে কি বললাম, যে কমন গুডস মানে সকলের জন্য ভালো, শিক্ষাকে গড়ে তুলতে হবে সকলের জন্য ভালো হিসাবে, ঠিক আছে, কমন গুডস। এখানে হচ্ছে কমন গুডস না লিখে কমন গুড লিখতে হবে, ঠিক আছে, এটা কাটা। তাহলে হলো, তাহলে নবম অধ্যায় আমরা কমপ্লিট। দেখো আমরা সবগুলো অধ্যায় আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের আলোচনা করতে হবে যে ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের কি কি সীমাবদ্ধতা, তাহলে কি কি অসুবিধা রয়েছে এই কমিশনে, কোন কোন বিষয়গুলো এড়িয়ে গেছে। প্রথম বলছে কিনা শিক্ষার কাঠামো সংক্রান্ত কোনো নির্দিষ্ট সুপারিশ করেনি। দেখো, কোন শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার কোনো কাঠামোর কথা কি আমরা এতক্ষণ আলোচনা করেছি? করেনি তো, অর্থাৎ এই কমিশন শিক্ষার কাঠামো সংক্রান্ত কোনো সুপারিশ করেনি। দ্বিতীয়ত, শিক্ষায় শিক্ষণ পদ্ধতি সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ করেনি। দেখো, শিক্ষণ পদ্ধতির কথা কিন্তু বলেছে, সমস্যা সমাধান পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, এগুলো বলেছে, কিন্তু কোন শ্রেণীর জন্য, কোন ধরনের শিক্ষার জন্য কোন শিক্ষণ পদ্ধতি দরকার সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলেনি। কোন স্তরে মূল্যায়ন কি ধরনের হবে, তাহলে কোন স্তরের মূল্যায়ন কি ধরনের হবে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন কেমন হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন কেমন হবে, সে সম্পর্কে নির্দিষ্ট সুপারিশ নেই। শিক্ষকদের যোগ্যতা কেমন হবে সেটা কিন্তু বলেনি, যোগ্য শিক্ষকের কথা বলেছে কিন্তু কোন শিক্ষকদের যোগ্যতা কেমন হবে, তাদের কি কি ডিগ্রি থাকতে হবে সেগুলো সম্পর্কে কিছু বলেনি। শিক্ষার্থীদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রদান করা হবে এ বিষয়েও সুপারিশ করেন, কোন কোন ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে সেটা সুনির্দিষ্ট করে বলেন। আর কি না, কমিশনের সুপারিশে অনেক ক্ষেত্রে একই বিষয় বারবার উল্লেখ করা হয়েছে, যেমন ডিজিটালাইজড যে ব্যাপারটা সেটা অনেক জায়গায় আমরা আলোচনা করেছি, ডিজিটাল ডিজিটাল ডিজিটাল, ঠিক আছে। এর পাশাপাশি আরো কিছু দেখতে পাবো যেগুলোকে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে, যেমন সমতার কথা বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। এরপরে কি কোন কোন জায়গাতে আমরা অর্থাৎ আমাদের দেশ বা রাষ্ট্র গুরুত্ব দিয়েছে সেগুলো আমরা এখন জানবো। বলা হচ্ছে কি বর্তমান শিক্ষাক্ষেত্রে কমিশনের বাস্তবায়ন, অর্থাৎ কমিশনের কোন কোন কথাগুলো বাস্তবায়িত হয়েছে। প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ করা হয়েছে, অর্থাৎ সবার জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক অবৈতনিক করা হয়েছে। আর কি অবৈতনিক এবং বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প, একদম বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিক্ষামূলক প্রকল্প অনেক শিক্ষামূলক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আমরা দেখেছি সেটাও কিন্তু শিক্ষামূলক প্রকল্প। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প, এটাও শিক্ষামূলক প্রকল্প। এছাড়াও যে আরো যে বিভিন্ন যে স্কলারশিপস এর ব্যবস্থা, এগুলো কিন্তু শিক্ষামূলক প্রকল্পের মধ্যেই পড়ে। এরপরে কি অনেক শিক্ষাদান পদ্ধতি যেমন প্রজেক্ট পদ্ধতি, এগুলো তো রয়েছে। প্রজেক্ট পদ্ধতি বলো, সমস্যা সমাধান পদ্ধতি বলো, যাই বলো, এগুলো কিন্তু রয়েছে। তো এই শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার কাঠামো, শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে।
এছাড়াও কি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থার কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থা বলতে এখানে বলা হয়েছে কিনা এনসিইআরটির কথা, এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, এটা একটা সংস্থা। এসসিইআরটি, এসসিইআরটি, ঠিক আছে, ডায়েট, ডিআইইটি, তো এই সমস্ত সংস্থাগুলোর কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। আর কি না, শিক্ষামূলক গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে আন্তর্জাতিক স্তরে শিক্ষা সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আর কি না, পাঠ্যক্রম এবং মূল্যায়ন ব্যবস্থাকে যুগোপযোগী এবং আধুনিক করা হয়েছে। দেখো, আমরা যখন পরীক্ষা দিতাম তখন দেখা যেত যে কোনো এমসিকিউ বেশি একটা থাকতো না, তখন অনেক বড় বড় প্রশ্ন থাকতো। হ্যাঁ, 10 মার্কের 15 মার্কের প্রশ্ন থাকতো, এবং কি হ্যাঁ, মানে একটাই প্রশ্ন থাকতো 10 মার্কের, একটাই প্রশ্ন থাকতো 5 মার্কের, ঠিক আছে, এরকম বড় বড় প্রশ্ন থাকতো। তো 15 মার্কের কোশ্চেন থাকতো, আর তারও আগে আমরা শুনেছি নাকি 20 মার্কের প্রশ্ন থাকতো। তাহলে সেই ব্যাপারগুলো বর্তমানে কিন্তু নেই। বর্তমানে কি এমসিকিউর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, তোমরা নিজেরাই জানো যে তোমাদেরই হচ্ছে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হয়। এমসিকিউর মাধ্যমে পরীক্ষা নিলে কি হয় যে এখানে নৈর্ব্যক্তিকতা থাকে, এখানে হচ্ছে শিক্ষকের ব্যক্তিগত প্রভাব থাকে না খুব একটা। তো যাই হোক, সেগুলো আলাদা আলোচনার বিষয়। তো সেই মূল্যায়ন ব্যবস্থাটাকে তাহলে কি পরিবর্তন করা হয়েছে। আমাদের সময় একরকম ছিল, আমাদের আগে একরকম ছিল, তোমাদের সময় একরকম হয়েছে। আমাদের সময় সেমিস্টার ছিল না, তোমাদের সময় সেমিস্টার এসেছে। তাহলে কি যুগোপযোগী করে করা হচ্ছে এবং আধুনিক করা হচ্ছে, তো সেটাই এখানে বলা হয়েছে। সর্বোপরি একটাই কথা বলবো যে এখান থেকে আমরা এই একটা কথা আমরা বুঝতে পারছি কি, যে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ কথাটা ভালো করে বুঝবি। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ রাষ্ট্র তথা বিশ্বের সামাজিক, অর্থনৈতিক সহ অন্যান্য উন্নতির হাতিয়ার স্বরূপ। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তুলতে পারি, যুগোপযোগী করে তুলতে পারি, তাহলে রাষ্ট্র তথা বিশ্বের সামাজিক এবং অর্থনৈতিক সহ অন্যান্য উন্নতি ত্বরান্বিত হবেই হবে, এটাই বলছে। তো যাই হোক, আজকের ভিডিও এইখান পর্যন্ত। তোমরা সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আসবো এবং আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।